চুপচাপ চলছে আক্রমণ, মানচিত্র বদলাচ্ছে, ইতিহাস লেখা হচ্ছে নতুন করে। এটা গুলির শব্দে যুদ্ধ নয়, বরং মানচিত্র, প্রশাসন, ইতিহাস এবং কূটনীতির ছদ্মবেশে লড়াই হচ্ছে। ভারতের অরুণাচল প্রদেশের পাহাড়ি জঙ্গল থেকে শুরু করে নদীনালা, ছোট ছোট গ্রামগুলো এক এক করে বদলে যাচ্ছে। চীন নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য চালিয়ে যাচ্ছে এক নিঃশব্দ অভিযান, যা ভারতের সার্বভৌমত্বকে কঠিন হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই সংঘাত শুধু দু দেশেরই নয়, এর প্রভাব বিস্তৃত হয় বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের উপরেও। প্রিয় দর্শক, চলুন আজ বিশ্লেষণ করি এই যুদ্ধে আসলে কে লাভবান, কে ক্ষতিগ্রস্ত, আর কি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে। কারণ এই দ্বন্দ্বের তলানিতে লুকিয়ে আছে পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ। চীন ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে। বেইজিং অরুণাচল প্রদেশের ২৭টি স্থানকে চীনা নামে অভিহিত করেছে, যেগুলোর মধ্যে আছে পাহাড়, নদী, গিরিপথ, গ্রাম ও ধর্মীয় রথ। প্রত্যেকটি রক্ষাংশ ও দ্রাঘিমাংশ প্রকাশ করে চীন একে সরাসরি তাদের ভূখণ্ড বলে ঘোষণা দিয়েছে। এই ঘোষণার প্রতিক্রিয়ায় নয়াদিল্লির পক্ষ থেকে শুধুমাত্র বিবৃতি এসেছে যে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, অথচ বাস্তবে চীন প্রশাসনিক মানচিত্র, ভৌগোলিক নাম এবং সার্বভৌমত্বের দখল প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ভারতের রাজনৈতিক নেতৃত্ব এই আগ্রাসনের জবাবে কেবল মুখস্থ বিবৃতি পাঠিয়ে বলছে অরুণাচল তাদেরই অংশ এবং চীনের নামকরণ ভিত্তিহীন। কিন্তু বাস্তবে চীন গত ৬ বছরে এই অঞ্চলকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করেই চলেছে। ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ধাপে ধাপে শতাধিক স্থানের নাম বদল করেছে চীন। তিব্বতের নামে তাদের মানচিত্রে একীভূত করেছে এবং ভারতীয় ভূখণ্ডকে নিজেদের প্রশাসনিক মানচিত্রে ঢুকিয়ে নিয়েছে। ২০২৪ সালের সর্বশেষ ধাপে ৩০টি এলাকা চিহ্নিত করে চীন ১ ঘন্টার মধ্যে তাদের রাষ্ট্রীয় মানচিত্রে পরিবর্তন এনেছে। চীনের দাবিও স্পষ্ট, ঐতিহাসিকভাবে অরুণাচল ছিল তিব্বতেরই অংশ। এই দাবির পেছনে তারা কেবল কূটনৈতিক ভাষা ব্যবহার করছে না, তারা সামরিক উপস্থিতি, বেসামরিক প্রশাসন, ভাষাগত পুনর্গঠন এবং আন্তর্জাতিক প্রচার যন্ত্রের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ দখল নীতি বাস্তবায়ন করে চলেছে। এই অবস্থায় নয়াদিল্লির প্রতিক্রিয়া অত্যন্ত দুর্বল, বিভ্রান্তিকর এবং কেবলই প্রতিক্রিয়াশীল। কোনো পূর্ব প্রস্তুতি নেই, কোনো প্রতিরোধ পরিকল্পনা নেই, কোনো কূটনৈতিক বাধাও নেই। শুধু বিবৃতি, জাতীয়তাবাদী সংবাদ প্রচারের মধ্য দিয়ে এই আগ্রাসন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। এ নিয়ে সম্প্রতি রাশিয়া যে মন্তব্য করেছে তা ভারতীয় প্রশাসনের জন্য সরাসরি চরম অপমানজনক এবং বাস্তবতার নিষ্ঠুর প্রতিফলন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা সচেতনভাবে চীন ও ভারতের মধ্যে সংঘাত বাঁধাতে চাইছে, যাতে এশিয়ার শক্তিসম্পন্ন দুটি রাষ্ট্র নিজেদের মধ্যে পরস্পর বিরোধে শক্তি ক্ষয় করে এবং এই ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ গোটা অঞ্চলকে নিজেদের রাজনৈতিক ও সামরিক প্রভাবের অধীনে নিয়ে আসে। অরুণাচল এখন হয়ে উঠেছে একটি প্রতীক, যেখানে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতা, চীনের কৌশলগত শৃঙ্খলা এবং পশ্চিমা ষড়যন্ত্রের সখ্যতা এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে যুদ্ধ এখন মানচিত্রে, ঘোষণাপত্রে, সামরিক ঘাঁটিতে এবং প্রশাসনিক সিদ্ধান্তে, যার প্রতিটি পদক্ষেপ একটি নীরব কিন্তু কার্যকর সামরিক হামলার শামিল। চীন এই যুদ্ধে একপাক্ষিক এগিয়ে। প্রশ্ন, যুদ্ধ বাঁচবে কিনা? যুদ্ধ তো শুরু হয়ে গেছে। প্রশ্ন শুধু ভারত কতটা সময় নিতে চায় তা স্বীকার করতে। এই যুদ্ধ এখন আর সীমান্তে গুলি চালানো বা সেনা মোতায়েনের মধ্যেই সীমাবদ্ধ নেই। চীন তার ভূখণ্ড দাবি প্রতিষ্ঠা করতে কৌশলে মানচিত্র, ভাষা ও ইতিহাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাদের লক্ষ্য একটাই, ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষত অরুণাচল প্রদেশকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা এবং তারপর রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ঢুকিয়ে ডিফ্যাক্টো নিয়ন্ত্রণ করা। এই নিয়ন্ত্রণ নীরব, সংঘর্ষবিহীন কিন্তু ভয়ঙ্কর দীর্ঘমেয়াদী। ভারতের মোদী সরকারের প্রতিটি বিবৃতি চীনের প্রতিটি পদক্ষেপের তুলনায় অনেক দুর্বল, অসম্পূর্ণ এবং বাস্তব প্রতিরোধহীন।
পশ্চিমারা চায় চীন ও ভারত যুদ্ধ করুক, কারণ এতে দুই দেশেই দুর্বল হবে এবং তাদের সামরিক অর্থনৈতিক বিকাশ থেমে যাবে। সেই সুযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলো নিজেদের অস্ত্র বিক্রি, চুক্তির প্রভাব এবং কৌশলগত উপস্থিতি বাড়াবে দক্ষিণ এশিয়ায়। ভারত সেই ফাঁদে আটকা পড়েছে। যুদ্ধ শুরু হলে পশ্চিমারা দুঃখ প্রকাশ করবে, মধ্যস্থতার প্রস্তাব দেবে, আর পেছনে বসে অস্ত্র এবং আধিপত্যের লাভ তুলবে। ভারত চীন যদি সরাসরি যুদ্ধে যায়, প্রথমে বিপর্যস্ত হবে ভারতের অবকাঠামো, আমদানি নির্ভর শিল্প খাত এবং উত্তর পূর্বাঞ্চলের জনজীবন। লাদাখ, অরুণাচল, সিকিম এই অঞ্চলগুলো পাহাড়ি, অরক্ষিত এবং চীনের অত্যাধুনিক সেনা মোতায়েনের কাছে মারাত্মক ঝুঁকিতে পড়ে যাবে। গ্যালওয়ানের সংঘর্ষ যেমন ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিল, তেমনি অরুণাচল যুদ্ধ মানেই হবে উচ্চতর সামরিক প্রযুক্তির মুখোমুখি হওয়া। ভারতের যে রাফাল যুদ্ধ বিমান আছে সেটি পাহাড়ি অঞ্চলে সীমিত ব্যবহারের উপযোগী, যেখানে চীন এরই মধ্যে হাইপারসনিক অস্ত্র, ড্রোন ইউনিট এবং মোবাইল আর্ম প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে। সামরিক যুদ্ধ ছাড়া আরও একটি বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। চীন এরই মধ্যে অরুণাচলকে তাদের প্রশাসনিক মানচিত্রে ঢুকিয়ে ফেলেছে। এই মানচিত্র জাতিসংঘে দাখিলে দেরি হবে না। আন্তর্জাতিকভাবে অঞ্চলটি যদি বিতর্কিত হিসেবে স্বীকৃতি পায়, তাহলে ভারত রাষ্ট্রীয়ভাবে নিজেদের ভূখণ্ডের অধিকার হারাবে। এই যুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য এক বড় সংকট, বিশেষ করে বাংলাদেশে, যার কৌশলগত অবস্থান ভারতের পূর্ব সীমান্ত ঘিরে এবং যার অর্থনীতি, বন্দর ও আমদানি বাজার সরাসরি এই অঞ্চলের স্থিতিশীলতার উপর নির্ভর করে। চীন যদি বঙ্গোপসাগরের সামরিক উপস্থিতি বাড়ায় কিংবা ভারত যদি উত্তর পূর্বাঞ্চল রক্ষার অজুহাতে বাংলাদেশের উপর লজিস্টিক চুক্তি চাপিয়ে দেয়, তাহলে বাংলাদেশ জড়িয়ে পড়বে এক মারাত্মক কৌশলগত টানাপোড়েনে। যুদ্ধ না করেও ঢাকা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার উপর চীন ও ভারতের সাথে সমান সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য অসম্ভব হয়ে উঠবে। এই ধরনের কূটনৈতিক চাপ আসবে নেপাল, ভুটান ও মিয়ানমারের উপরও। এ কারণে রাশিয়ার হুঁশিয়ারি পুরো অঞ্চলের জন্য এক সতর্কবার্তা। এই মুহূর্তে ভারতের করণীয় একটি পরিষ্কার কৌশল গ্রহণ করা। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা। কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।